ये श्रीनगर का पहला मंदिर है और सबसे पहले बर्फ़ अगर श्रीनगर पड़ेगी तो यहाँ पड़ेगी, फिर सारे श्रीनगर में पड़ेगी। ঠিক এই জায়গাটাই ঘটেছিল হচ্ছে পুলওয়ামা অ্যাটাক। দেখো গাছে পুরো আপেল ভর্তি, দেখো পুরো গাছে আপেল ভর্তি। কাশ্মীরের আপেল বাগানে বসে খাচ্ছি হচ্ছে আপেল জুস। আর অমরনাথ যাত্রার জন্য এখান থেকে প্রথম চেকিং হয়। গুড মর্নিং এভরিওয়ান, কাশ্মীর ট্রিপের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা এই শ্রীনগর ডাল লেক ছেড়ে চলে যাব হচ্ছে পহেলগাঁওয়ের দিকে। এতদিন এই শ্রীনগরের পাশে যে সাইট সিনগুলো ছিল সেগুলো দেখিয়েছি, আর আজকে চলে যাব এই শ্রীনগর থেকে পহেলগ্রামে, সেখানে সাইট সিনগুলো তোমাদের দেখাবো। আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে শঙ্করাচার্য মন্দিরটা দেখাতে পারলাম না, আর আমি আজকে তোমাদের এই ভিডিওতে শঙ্করাচার্যর মন্দিরটাকে খুব ভালোভাবে দেখিয়ে দেব। আর সকাল সকাল দেখো ডাল লেকের ভিউটা খুব সুন্দর, এতদিন এখানে ছিলাম, খুব সুন্দর ডাল লেকের ভিউ। আর এই যে এই হোটেলটায় আমরা ছিলাম, খুব ব্যবহার ভালো হোটেলওয়ালার, আর রুমগুলো খুব ভালো। প্রায় 4 দিনের মতন এই ডাল লেকে ছিলাম, খুব ভালো লেগেছে আমার। আর আজকে চলে যাচ্ছি শ্রীনগর ডাল লেক ছেড়ে পহেলগ্রামের দিকে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তার কারণ রাস্তায় যেতে যেতে শঙ্করাচার্য মন্দির, তারপর হচ্ছে যদি পারি তোমাদের কেশরের যে জমিটা আছে যেখানে কেশর চাষ হয় সেটা, তারপরে পুলওয়ামা যেখানে অ্যাটাক হয়েছিল সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটাকে দেখতে হবে। আর আজকে সকাল সকাল আমাদের আতিফ ভাই চলে এসছে, আর আমরা এখন ব্যাগপত্র সমস্ত কিছু পেছনে রেখে দিয়েছি। আতিফ ভাইয়ের মতন পেছনে সেট করে নিচ্ছে, আর ঢুকে যায় গাড়ির ভেতরে। আজকে আতিফ ভাই কিন্তু আমাদেরও আগে চলে এসছে। উঠে পড়লাম গাড়িতে। বাইরে বিশাল ঠান্ডা, আর গাড়ির এখন হিটারটা জাস্ট চালালো। এটা হচ্ছে 12 নম্বর গেট। ছেড়ে চলে গেলাম ডাল লেক। বাই বাই ডাল লেক। এখন আমরা ছেড়ে চলে গেলাম ডাল লেক। দেখো পেছনটা হচ্ছে ডাল লেক, আর খুব ভালোভাবে আমরা এই শ্রীনগরের যে সাইট সিনগুলো রয়েছে ঘুরেছি। আর এখন যাচ্ছি আমরা শঙ্করাচার্যর মন্দিরে। তো গাড়ি থেকে নেমে পড়লাম। ওই ডাল লেক থেকে মাত্র 10 মিনিট লাগলো এই শঙ্করাচার্য মন্দিরের এখানটা। আর আতিফ ভাই আমাদের এখানটা নামিয়ে দিল, বললো আমাদের কিছুটা পায়ে হেঁটে ওপরের দিকে যেতে, তাহলে মন্দিরটা দেখা যাবে। আর আতিফ ভাই তোমাকে কি জিজ্ঞাসা করছিল? তোমার চ্যানেলের নামটা? ও, আমার চ্যানেলের নামটা আতিফ ভাই জিজ্ঞেস করছিল। সাবস্ক্রাইব করে দিয়েছো? দেখো আমরা বাংলায় ব্লগ বানাই, আর উনি বাংলা কথা খুব একটা ভালো বোঝে না, তাও আমাদের ব্লগ দেখবে, মানে কতটা ওনার মধ্যে ভালোবাসা রয়েছে আমাদের প্রতি। আর দেখো এখানে সমস্ত গাড়িগুলো কিন্তু পরপর এরকম লাইন দিয়ে রয়েছে, তার কারণ একদম ওপরে আর গাড়ি যায় না। আর এখান থেকে হাঁটা পথে মানে 5 মিনিট লাগবে, তো হেঁটে হেঁটে যাই, তারপরে ওপরে উঠি, তারপরে তোমাদের শঙ্করাচার্যের মন্দিরটা দেখাচ্ছি। আর আগে আমাদের এখানে চেকিং হবে, তারপরে আমরা উপরে যাব। এখন হচ্ছে ওপরের দিকে শঙ্করাচার্য মন্দির দেখার জন্য। আর নিচে কিন্তু তোমাদের পুরো সিকিউরিটি চেক হবে যে তোমরা কোনো রকম বন্দুক কিংবা গুটকা নেশার যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে আদৌ ওপরে উঠছো নাকি। বেশি কিছু বলে না, শুধু চেক করে ছেড়ে দেয়। আর দেখো সিঁড়িগুলো বেশ ওপরে মন্দিরটা। আর এই শঙ্করাচার্য মন্দিরটা একেবারে ডাল লেকের কাছে। তোমাদের যদি ডাল লেকে যদি হাউস বোট কিংবা হোটেল থাকে
সেখান থেকে তোমরা অটো করে কিংবা প্রাইভেট ট্যাক্সি করেও চলে আসতে পারবে। ওই মিনিট 10-15 লাগবে। আর ভীষণ হাঁপিয়ে যাচ্ছে, তার কারণ সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া আর বেশ ওপরে যেতে হবে। আর বর্ণালীর একটু কষ্ট হচ্ছে না। আর নিচে দেখো মা আর বাবা অনেকটা হাঁপিয়ে গেছে। এই পাহাড়ে এই একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে। কেদারনাথে যখন আমরা গিয়েছিলাম তখনও প্রবলেম হয়েছিল, যদিও কেদারনাথে এরকম এত ভালো সিঁড়ি ছিল না, একদম খাড়া খাড়া ছিল। এখন যাই ওপরে, প্রায় এখানে 100 কি 200-রও বেশি হয়তো সিঁড়ি হবে। আর দেখো অনেক লোক কিন্তু ওপরে মন্দির দর্শন করে এখন আস্তে আস্তে নিচের দিকে নামছে। আর অনেকেই হাঁপিয়ে গেছে আর রেস্ট নিচ্ছে। বেশ খাড়া সিঁড়ি আর অক্সিজেন অনেকটা অভাব হচ্ছে। সিঁড়িগুলো দেখো অনেকটা উঁচু উঁচু, মানে আমাকে অনেকটা ওপরে স্টেপ নিয়ে চলতে হচ্ছে। সেই শঙ্করাচার্য মন্দির, তো এটা তো পেছন দিক দিয়ে তোমাদের দেখালাম। এবার সামনে যাই, সামনের দিক থেকেও তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি ভেতরে ঢুকে পড়লাম। আর ঘন্টাটা বেশ বড়। আসো আস্তে ধীরে। ওর খুব শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল। আর ওপরেই দেখো, এটাই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির, শ্রী শঙ্করাচার্য টেম্পল। তো এখন ফাইনালি ওপরে উঠছি শঙ্করাচার্যের মন্দিরে। আর এই নিচে আমরা জুতো রেখে দিলাম, তার কারণ জুতো পরে মন্দিরে তো কোনোদিনই অ্যালাউ হয় না। আর গেটটা বেশ ছোট, মানে একটা গেট দিয়ে একজনই ভেতরে এন্ট্রি করতে পারে। আর দেখো সিঁড়িগুলো খুব খাড়া খাড়া। হর হর মহাদেব। আর তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখালাম, ভেতরে একটা মহাদেবের শিবলিঙ্গ আছে। আর এদিকটা তোমাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। দেখো পুরো শ্রীনগরের ভিউটা দেখা যাচ্ছে নিচ থেকে, পুরো শ্রীনগরের ভিউ দেখো। জুম করে দেখায়, দেখো ছোট ছোট বাড়িঘর। আর এখান থেকে কিন্তু ডাল লেকের ভিউটাও দেখা যায়। তোমাদের আগে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। আর দেখো এখানে সবাই ফটো তুলছে। দেখো পুরো শ্রীনগরের ভিউটা তোমরা দেখতে পাবে। হর হর মহাদেব। মানে পাহাড়ের উঁচুতে, তাও আবার শ্রীনগরের মতন, মানে বুঝতেই পারছো জম্মু কাশ্মীরের মতন এলাকায় মহাদেবের এরকম একটা মূর্তি, মানে জাস্ট অসাধারণ। আমার তো দেখে খুবই ভালো লাগলো। আর এখান থেকে দেখো পুরো ডাল লেকের ভিউটা তোমরা দেখতে পাবে। একটু আবছা আবছা হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ নিচের যে জলটা, এটা হচ্ছে পুরোটাই ডাল লেক, পুরোটা হচ্ছে ডাল লেক। মানে এই শঙ্করাচার্য মন্দিরে আসলে তোমরা ওদিকে শ্রীনগরের ভিউটাও পুরো দেখতে পারবে, আর এদিকে পুরো ডাল লেকের ভিউটা, মানে পুরো শ্রীনগরটা তোমরা দেখতে পারো, মানে এতটা উঁচু। আর যেটা বললাম যে ডাল লেক থেকে মাত্র 10-15 মিনিট হবে হচ্ছে এই শঙ্করাচার্য মন্দিরটা। তোমরা এই মন্দিরটা এসে দর্শন করে যেও, দেখো খুব শান্তি পাবে। এ किनका मंदिर है? शंकराचार्य जी का, भोलेनाथ जी का। शंकराचार्य जी का कोई ऋषि मुनि है क्या? जगत गुरु जी थे जिन्होंने यहाँ स्थापना करी थी। ये श्रीनगर का पहला मंदिर है, और सबसे पहले बर्फ़ अगर श्रीनगर पड़ेगी तो यहाँ पड़ेगी, फिर सारे श्रीनगर में पड़ेगी। তো তোমরা শুনলে যে দাদা কি বললো, যে জগৎগুরু শঙ্করাচার্য যিনি ছিলেন, তো এটাই হচ্ছে তার মন্দির। আর প্রথমে যদি বরফ পড়ে তো শ্রীনগরে প্রথমেই শঙ্করাচার্য মন্দিরেই পড়বে, তারপরে পুরো শ্রীনগর। এখন নামছি মন্দির থেকে। হর হর মহাদেব। আর সিঁড়িগুলো দেখো বেশ খাড়া, মানে অনেকটা উঁচুতে, সাবধানে উপরে উঠতে হবে এবং নামতে হবে, নয়তো পা পিছলালে পুরো পা হাত পা ভাঙবে তোমাদের। তো এখন নামছি আস্তে আস্তে নিচের দিকে। আর ওঠার সময় যতটা কষ্ট হচ্ছিল, আর নামার সময় কষ্ট কিছুই হচ্ছে না, তার কারণ নামার সময় খুব তাড়াতাড়ি নামছি।
আর ওঠার সময় অনেকটা দেরি হয়েছিল, যেহেতু অনেকটা খাড়া সিঁড়ি, এরকম বড় বড় পায়ে স্টেপ দিয়ে উঠতে হচ্ছিলো। আর এখন দেখো আরামসে নিচে নেমে যাচ্ছি। আর এখন যাই নিচে, কারণ আতিফ ভাই দাঁড়িয়ে আছে। আর আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে পহেলগ্রামের দিকে। আর এখানে দেখো সবাই রুটি বেলছে আর এখানে চা দিচ্ছে, সব ফ্রিতে সার্ভিস হচ্ছে, কিন্তু এখানে ফ্রি সার্ভিস দিচ্ছে, ফ্রিতে সবাইকে রুটি খাওয়াচ্ছে। তো তোমরা দেখলে যে ওইখানে সবাই রুটি বেলছে, তারপর হচ্ছে চা দিচ্ছে, পুরোটাই ফ্রি সার্ভিস দিচ্ছে। আর শুধু ওইখানে যারা রুটি বেলছিল তারাই নয়, যারা দর্শনার্থী, যারা এই শঙ্করাচার্য মন্দির দর্শন করতে এসেছিল, তারাও তাদের সাথে হেল্প করছে রুটি বেলার জন্য। বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। শঙ্করাচার্য মন্দিরটা তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে পহেলগ্রামের দিকে। আমরা আবার ডাল লেকের উপর দিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে ডাল লেক আর ওগুলো হচ্ছে হাউস বোট। আর শঙ্করাচার্য মন্দিরের উপর থেকে তোমাদের পুরো শ্রীনগর এবং ডাল লেকের ভিউটা দেখিয়ে দিয়েছিলাম যে কতটা সুন্দর লাগছিল দেখতে। আর এখন আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি হচ্ছে পহেলগ্রামের দিকে। আর এই হচ্ছে আজকে সকালের ডাল লেক। করলাম হচ্ছে পাম্পোর। আর পাম্পোরে একটা রেলওয়ে স্টেশন আছে। আমি যদি বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত সেই ডেমো ট্রেন জার্নিটা করতাম, তাহলে তোমাদের এই পাম্পোর স্টেশনটা দেখিয়ে দিতাম। আর পাম্পোর হচ্ছে বেসিক্যালি জম্মু কাশ্মীর রাজ্যে ঝেলম নদীর পূর্বে একটি ঐতিহাসিক শহর। আর এই পাম্পোর থেকে শ্রীনগরের যে মেন কেন্দ্র লালচক মাত্র 11 কিলোমিটার। আর পাম্পোরে বিখ্যাত হচ্ছে কেশর চাষের জন্য, মারাত্মক বিখ্যাত। এখানকার কেশর সারা পৃথিবীতে মানে এক্সপোর্ট হয়। আগে অনেক জমি ছিল, তোমাদের দেখাতে পারলাম না। এখন আমরা পাম্পোর সিটির দিকে ঢুকে গেছি। আর আমরা এখন পেছনে ছেড়ে এসেছি হচ্ছে শ্রীনগর সিটি, আর যাচ্ছি এখন হচ্ছে পহেলগ্রামের দিকে। আমরা এখন জাস্ট পাম্পোর ক্রস করলাম। আর এরপরে হচ্ছে কাকাপুরা, কাকাপুরার পরে হচ্ছে তোমার অবন্তিপুরা। আর অবন্তিপুরাতে ঘটেছিল 2019 সালে পুলওয়ামা অ্যাটাক। সেই জায়গাটাও আমি তোমাদের দেখিয়ে দেবো আগে গিয়ে। আমি আছি এখন অবন্তিপুরার কাছে পুলওয়ামাতে। আর এখানেই ঘটেছিল, দেখো ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটাই ঘটেছিল 2019 সালে 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাক। আর ঠিক আগে একটা রাস্তা আছে, সেখানে দুষ্কৃতীরা ছিল। আর সিআরপিএফের গাড়ি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওই দুষ্কৃতীর গাড়িটা এসে সিআরপিএফের গাড়ির পেছনে ধাক্কা মারে, যার ফলে প্রায় 40 জন সিআরপিএফের মৃত্যু হয়। আর এই আওয়াজটা নাকি প্রায় ডাল লেক অবধি শোনা গিয়েছিল। আতিফ ভাই আমাদের বলল প্রায় 350-রও বেশি আরডিএক্স ছিল। তার মানে বুঝতে পারছো মানে এতটা জোরে বিস্ফোরণ হয়েছিল। আর এটাই হচ্ছে সেই জায়গাটা, ঠিক এই জায়গাটাই ঘটেছিল হচ্ছে পুলওয়ামা অ্যাটাক। দেখো ঠিক এই জায়গাটা। তো উঠে পড়ি গাড়িতে, তার কারণ বিএসএফরা এখানে চলে এসেছে। দেখো বিএসএফ আমাদের দেখে চলে আসলো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। মানে অনেকটা দূরে ছিল, আমাদের দেখে কাছে চলে এসছে। তো পুলওয়ামা অ্যাটাকটা যেখানে হয়েছিল তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। আর ভিডিও করতে করতে দেখলাম যে পেছন থেকে বিএসএফ আসছে আর আমাকে জিজ্ঞেস করছে যে ক্যা কর রহে হো। তারপরে আমি বললাম ভিডিও করছি। তারপর দেখলে হাই হ্যালো করলো। আর পুলওয়ামার অ্যাটাকটা বেসিক্যালি ঘটেছিল তোমার আর অবন্তিপুরার কাছে লেডোপোরাতে। একজন টেরারিস্ট এসেছিলো, তাও আবার ওমনি গাড়ি নিয়ে। আর গাড়িটা ছিল জম্মু কাশ্মীরের। আর এই রাস্তা ধরে যখন সিআরপিএফরা যাচ্ছিল, তখন সিআরপিএফের গাড়ির পেছনে ধাক্কা মারে, যার ফলে একটা বিশাল বোমা বিস্ফোরণ হয় এবং 40 জন সিআরপিএফ মারা যায়। আর প্রায় 300 কিলো আরডিএক্স নিয়ে এসেছিলো, ধারণার বাইরে। মানে 300 কিলো আরডিএক্স। যখন বোমা বিস্ফোরণ হয়েছিল তখন পুরো ডাল লেক, যেখান থেকে আমি ভিডিওটা আজকে শুরু করেছিলাম, ওই ডাল লেক থেকেও ছাড়িয়ে আওয়াজ এসেছিলো। মানে এতটা জোরে এখানে বোমা বিস্ফোরণ হয়েছিল। আর সেই দিনটার কথা তো আমরা ভুলতে পারবো না, 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে। আর আমরা যাচ্ছি এখন পহেলগ্রামের দিকে। তো আগে একটা মোড় পড়বে, মোড় থেকে আমরা বাঁদিকে টান নেব। তো তোমাদের মোড়টা আমি দেখাবো। আর এখানকার বলতে গেলে পরিবেশ খুবই সুন্দর আর ভীষণ হাই সিকিউরিটি এরিয়া। মানে তুমি যদি দেখো, তোমরা যদি জম্মু কাশ্মীরে আসো, হোটেল থেকে বেরাবে দেখবে সিআরপিএফ দাঁড়িয়ে আছে, কোনো জায়গায় ঘুরতে যাবে দেখবে সিআরপিএফ দাঁড়িয়ে আছে, ছাদের ওপরও সিআরপিএফ দাঁড়িয়ে আছে। মানে এতই হাই সিকিউরিটি এরিয়া। আর তোমাদের দেখাচ্ছি যে হ্যাঁ নিচ্ছি দে। আর এই জায়গাটা পুরো ব্যাটের মার্কেট। দেখো এই দেখো ভেতরে পুরো ব্যাট রয়েছে।
আর এখানে কম দামে কিন্তু তোমরা ব্যাট পেয়ে যাবে। যে ব্যাটটা আমাদের কলকাতায় বলতে গেলে যদি ভালো ব্যাট নিতে যাও 13,000 14,000, এখানে হয়তো 6,000 7,000 কিংবা 8,000 পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে পুরো ব্যাটের মার্কেট ভেতরটা। আর শুধু একটা দোকান না, পুরো এরকম লাইন ধরে ধরে, पूरा लाइन धरा धरा अच्छे बैटर मार्केट। यहाँ क्या बैट फेमस मिलता है क्या? बैट बैट क्रिकेट। अच्छा आप किन ले 2 बोतल दो। हाँ किन ले जो पानी है 20 रुपये करके ना। और चॉकलेट है क्या? चॉकलेट कौन सा है? किटकैट कितने का है? 10 वाला है। 10 वाला 4 दे दो, 5 दे दो, 5। এখানে কিটক্যাট নিয়ে নিলাম আর দুটো জলের বোতল। कितना हुआ? हो गया सर 50 90 हो गया सर। हाँ ठीक है। चॉकलेट নিয়ে নিলাম আর দুটো জল। इधर का बैट वो जो है वो क्या रेडीमेड के प्राइस में मिलता है? रेडीमेड के प्राइस में मिलता है बैट, सस्ता मिलता है सबसे। और क्या होलसेल रेट मिलता है यहाँ पे। अच्छा কি বললো শুনতে পেলে দোকানদার? বলছে হচ্ছে হোলসেল আছে, যেরকম আলু পটল জামা কাপড় বিক্রি হয় সেরকম হোলসেলে ব্যাট বিক্রি হয়। দেখো এগুলো হচ্ছে সব ব্যাটের কাঠ। আর দেখো এই হচ্ছে ব্যাট, এ দেখো ব্যাট বানাচ্ছে ভেতরে। আর এখানে ব্যাট কিন্তু ক্রিকেটাররা অনেকটা ইউজ করে, তোমরা হয়তো দেখেছো। আর তোমাদের একটা জায়গায় দেখলাম, ওই জায়গাটা সচিন তেন্ডুলকার এসেছিল ব্যাট কিনতে। পুরো ব্যাটের মার্কেট দেখো দূরে দোকানগুলোতে, মানে তোমরা সস্তায় এখানে খুব ভালো ভালো ব্যাট পেয়ে যাবে। আর এই জায়গাটার নাম হচ্ছে অনন্তনাগ। আর এখান থেকে আমরা এখন বাঁদিকে চলে গেলাম, আর ওই রাস্তাটা চলে গেল হচ্ছে তোমার সোজা জম্বুর দিকে। আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্তনাগ। একসময় এই জায়গাটা টেরারিস্টদের খুব উৎপাত ছিল, তার কারণ যখন তখন তারা বোমা বিস্ফোরণ করতো। এখন অনেক ভালো হয়ে গেছে, এখন নেই বললেই চলে সেরকম। আর তোমাদের বলে রাখি যে তোমরা যদি শ্রীনগর থেকে এই পহেলগাম আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা শ্রীনগরে যে ডালগেট আছে সেই ডালগেটে আসবে, সেখান থেকে তোমরা শ্যাডেলে করে 250 টাকা পড়বে। 250 টাকা করে আসবে হচ্ছে তোমরা অনন্তনাগে যে মোড়টা রয়েছে ওইখানে। তোমরা যদি ডাইরেক্ট শ্রীনগর থেকে যদি তোমরা পহেলগাম আসতে চাও তাহলে কিন্তু তোমাদের উল্টোপাল্টা চার্জ করবে, ঠিক আছে? তো তোমরা আসবে ওই ডালগেট থেকে ওই অনন্তনাগের যে মেন রোডটা রয়েছে মানে মুখটা, ওইখানে আসবে। আবার ওইখান থেকে তোমরা শ্যাডেলে করে চলে যেতে পারবে হচ্ছে পহেলগামের দিকে। মানে হচ্ছে 500 কি 600 টাকার মধ্যে তোমরা আরামসে ওই ডালগেট থেকে একেবারে পহেলগ্রাম চলে যেতে পারবে। আর তোমরা যদি রিজার্ভ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি পড়বে। আমরা এখন যাচ্ছি অনন্তনাগের ওপর দিয়ে। আর এখানকার বাড়িঘরগুলো দেখো বেশ সুন্দর, সেই টিনের বাড়িঘর। আর তোমাদের ব্যাটের মার্কেটটা তো দেখালাম, খুব সুন্দর এবং বিভিন্ন দামের এবং ভালো ভালো কাঠের ব্যাট পাওয়া যায়। এখন যে রোডটা ধরে পহেলগ্রামের দিকে যাচ্ছি এই রোডটার নাম হচ্ছে বিজবিহারা রোড। আর এখানকার লোক দেখো এরকম একটা বড় ফুল হাতা সোয়েটার পরে থাকে, আর হাতগুলো থাকে ঝোলানো, আর হাত থাকে ভেতরে। দেখলে মনে হবে যে এদের হাত নেই, কিন্তু বেশ গরম এই সোয়েটারগুলো। আমি কালকে যখন মাখা মার্কেটে গিয়েছিলাম তখন আমি ধরে দেখেছিলাম, মানে বেশ মোটা, মানে তুমি যদি পরো তোমার আর ঠান্ডা লাগবে না। কলা আর কমলা লেবুগুলো দেখছো, আতিফ ভাই বললো যে এখানে কলা গাছও হয় না আর কমলা লেবুর গাছও হয় না, এগুলো বাইরে থেকে এক্সপোর্ট করে আসে। আর এখানে ফেমাস হচ্ছে আপেল, মানে আপেল তোমরা এখানে সস্তায় পেয়ে যাবে। তোমাদের আগে দেখাতে পারলাম না, যখন পাম্পড় পেরাচ্ছিলাম তখন ওইখানে জাফরানের যে জমিগুলো ছিল ওইখানে জাফরান চাষ হয়। আর ওই জাফরান সারা পৃথিবীতে এক্সপোর্ট করা হয়, মানে বিশাল বিখ্যাত। আর কালকে মাখা মার্কেট থেকে 1 গ্রামের একটা কৌটো নিয়েছিলাম, আর পড়লো হচ্ছে 250 টাকা। মানে 1 গ্রাম তোমার কেশরের দাম পড়লো হচ্ছে 250 টাকা। তাহলে বুঝতেই পারছো যে 2.5 লাখ টাকা কিলো, মানে কেশরের বিশাল দাম। আমাদের এখানে ফুলের মালা থাকে, এখানে দেখো টাকার মালা ঝোলানো। আর এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট। এই যে লোকটা যে জিনিসটা দেখালো এই জিনিসটার ভেতরে আগুন রয়েছে, মানে
এটা বেতের তৈরি, বেতের ওপর একটা মাটির হাঁড়ি বসানো, আর ওই হাঁড়ির ওপর ওরা আগুন রাখে যাতে হাড়টা গরম করার জন্য। আর এগুলো হচ্ছে সব আপেল গাছ, দেখো এই দেখো, এখন কম আছে একটু গাছে ফল, এই যে সব আপেল গাছ এগুলো, এই দেখো আপেল। তো নেমে পড়লাম গাড়ি দিয়ে, আর তোমাদের দেখাবো এবার হচ্ছে আপেলের বাগান। এই দেখো গাছে পুরো আপেল ভর্তি, দেখো পুরো গাছে আপেল ভর্তি। মা বাবা দিদি অলরেডি আগে চলে গেছে। এই দেখো পুরো আপেল, এই দেখো পুরো আপেলে ভর্তি। ये क्या আপেল है? हाँ আপেল, এগুলো ফলস আপেল, আর্টিফিশিয়াল। অরিজিনাল আপেল গাছেও আছে, তোমাদের দেখাচ্ছি আমি। পুরো বাগানটায় রয়েছে আপেল, দেখো এই দেখো উপরে। এখন আপেলের চাষ অতটা হয় না, তার কারণ এখন আপেলের সিজন না। যখন সিজন থাকে তখন এই গাছগুলোতে পুরো আপেল ভর্তি হয়ে যায়। আর এখন কিছু কিছু গাছে যা দেখছি আর্টিফিশিয়াল আপেল লাগিয়েছে, যাতে দেখতে মনে হয় যে এটা আপেল গাছ। হ্যাঁ, কিন্তু ওপরের যেগুলো রয়েছে তোমাদের দেখায়, এগুলো কিন্তু অরিজিনাল আর ডুপ্লিকেট দেখলেই বোঝা যায়। আর যেহেতু এখন আপেলের সিজন না, তাই হয়তো ওরা সাজানোর জন্য এরকম আর্টিফিশিয়াল লাগিয়েছে, কিন্তু বেসিক্যালি এটা আপেলই গাছ। ওপরে কিন্তু ওগুলো আপেলই সব, ওগুলো অরিজিনাল। আমার লাইফে এই প্রথমবার দেখলাম আমি আপেল গাছ। এতদিন রিলস তারপর হচ্ছে ভিডিওতে দেখেছিলাম, আর আজকে জীবনে প্রথমবার দেখছি হচ্ছে আপেল গাছ। দেখো, আর পাতাগুলো অনেকটা এরকম হয়, এমা ঝরে পড়ে গেল। পুরো পুরো বাগানটায় রয়েছে আপেল। কি তুমি আপেল খেয়েছ? হ্যাঁ নিচ্ছি। এখানে কেমন আপেল খেতে? দেখো মা আর বাবা একটা আপেল নিয়েছে, তোমাদের দেখাচ্ছি। চিনির মতন মিষ্টি, এটা সবুজ কালার আপেল না? হ্যাঁ, মা আর বাবা যে আপেলটা খাচ্ছে সেটা হচ্ছে পুরো সবুজ কালার আপেল না। এখানে কিছু যা দেখছি এখানে কিছু আর্টিফিশিয়াল আপেল আছে, সবকটা কিন্তু অরিজিনাল না, কিন্তু এটা দেখানোর জন্য রেখেছে। আর কিছু কিছু রয়েছে অরিজিনাল, তার কারণ যেটা তোমাদের বললাম এখন কিন্তু আপেলের সিজন না। হ্যাঁ ওগুলো অরিজিনাল জানি, আর ঢুকতে যেগুলো দেখিয়েছে তারপর গাছে কিছু কিছু রয়েছে ওগুলো আর্টিফিশিয়াল আছে। অরিজিনাল আর ডুপ্লিকেট দেখলেই বোঝা যায়। এগুলো কিন্তু অরিজিনাল, দেখো এই যে এগুলো সব অরিজিনাল। আর এদিকে কিন্তু ঠান্ডাটাও বেশ রয়েছে। আর ঠান্ডাটা যখন আমরা ওই জম্মু স্টেশন থেকে যখন পেরিয়েছি তারপর থেকেই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আর আমরা তো ঠান্ডার জায়গা থেকে অভ্যস্ত না, গরম জায়গা থেকে অভ্যস্ত, তাই আমাদের কাছে এটা একটু অন্যরকমই লাগবে। আপেলগুলো এত ওপরে ওপরে গাছের, তাই হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো ওপরে গিয়ে এখন তোমাদের হাত দিয়ে ধরে দেখাবো। এই দেখো সিঁড়ি এরকম আস্তে আস্তে উঠতে হবে, নড়বড় 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 করছে। এই দেখো এই হচ্ছে আপেল গাছটার ওপরে, পুরো ওপরটাই বেশি হয়েছে, নিচটা হাত দিয়ে ধরা যেত না, তাই ওপরে আসলাম। আর এখানে দেখো কে আপেল খেয়ে আবার রেখে চলে গেছে। এ দেখো এখানে কিন্তু যা দেখলাম কিছু কিছু গাছে আপেল কিন্তু আর্টিফিশিয়াল লাগানো রয়েছে, দেখো তোমরা দেখলে বুঝবে। এ দেখো গুনার তার দিয়ে আর্টিফিশিয়াল আপেল, দেখো পুরো আপেল বাগান। যেটা বললাম যে আমার লাইফে প্রথমবার আপেল গাছ দেখা। এখানে অরিজিনাল কম, সব আর্টিফিশিয়াল লাগিয়ে রেখেছে, তার কারণ এখন যেহেতু আপেলের সিজন না। আর এখানকার বেশিরভাগই কিন্তু আপেল সব আর্টিফিশিয়াল, তার কারণ অরিজিনাল নেই। একমাত্র ট্যুরিস্টদের জন্য লাগানো হয়েছে, যাতে ট্যুরিস্টরা যখন বাইরে দিয়ে যাবে এই সামনে এসে দাঁড়িয়ে দেখবে এটা হচ্ছে আপেল গাছ। কিন্তু বেশিরভাগই আপেল এখানকার নকল। আর আপেলের এখন সিজন না, তা নকল তো হবেই। দেখো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এখন নিচে নেমে পড়ি। ওদিকে বাবা মা আপেলের জুস খাচ্ছে, আমার জন্য নিয়ে এসছে। দেখো এটা হচ্ছে পিওর অরিজিনাল আপেল জুস। কত? 100 টাকা করে? বলছি কত করে? 100 টাকা করে নাকি? এই জুসটার দাম রয়েছে হচ্ছে 100 টাকা। দেখো, আর কাপটাও বেশ ভালো। কাশ্মীরের আপেল বাগানে বসে খাচ্ছি হচ্ছে আপেল জুস। বিদেশে আপেল বাগানে এসে আপেলের জুস খাচ্ছে বলে এই আপেল। বাহ, অরিজিনাল, খেতেও খুব ভালো। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে।
লাগছে পুরো অরিজিনাল আর কি সুন্দর একটা গ্লাসে দিয়েছে স্টারবাগের মতন সুন্দর, একটা। হ্যাঁ অনেক পাইপটা হ্যাঁ স্ট্রটা হ্যাঁ হ্যাঁ। হেভি লাগছে। জীবনের এইসব মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে, কি বলো, তাই না? এইসব মুহূর্ত, এই সময়, এই দিন, এই ইয়ার জীবনে আর ঘুরে আসবে না। তাই তোমরা যখনই যেখানে যাও না কেন, যে সময়টা দিয়ে তোমরা যাচ্ছ সেই সময়টাকে খুব ভালোভাবে এনজয় করো, কারণ একই সময়, একই টাইম, একই বয়স বারবার আসবে না বস। আর এখানে দেখো গ্রিন আপেল, একটা বড় দেখে একটা আপেল নিয়ে নিলাম, খাবো গাড়িতে। দেখো পুরো গ্রিন গ্রিন কালার। আর সবাই গাড়িতে অলরেডি উঠে গেছে, আমার জন্য ওয়েট করছে। এই আমি একটা আপেল নিয়েছি গ্রিন কালার। আমরা সবাই নিয়েছি। বাহ বেশ ভালো। এই দেখো সবাই নিয়েছে, এখানে আমিও নিয়েছি। দিদিও নিয়েছে, বাবা নিয়েছ? ওই দেখো পুরো গ্রিন কালারের আপেল। বাবা খুশি? বেশ ভালো ঘুরলাম আপেল বাগানটা। এই সব থেকে দামি অ্যাপেল হচ্ছে গ্রিন অ্যাপেল। রেড অ্যাপেল হয় তার থেকে গ্রিনটা বেশি দাম হয়, বেশি ভালো। আমি বলছি চলে গেলাম আপেল বাগান ছেড়ে। আর আপেল বাগানে তো তোমরা দেখতেই পেলে, জুস খেলাম আপেলের, আর সাথে আপেলও নিয়ে আসলাম গ্রিন কালারে। হচ্ছে রিডার রিভার, যেটা জম্মু কাশ্মীরের একটা নদী। আর এটা পরে হচ্ছে তোমার পহেলগাম যেতে। তোমাদের আগে নিয়ে গিয়েই দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে রিডার রিভার। উপরে লেখা রয়েছে দেখো, ওয়েলকাম টু পহেলগাম। ফাইনালি আমরা এন্ট্রি করলাম পহেলগ্রামে। ফাইনালি আমরা এন্ট্রি করে গেলাম হচ্ছে পহেলগামে। আর তোমাদের তো দেখালাম এটা হচ্ছে এন্ট্রি গেট। এই যে আমরা এবার ঢুকে গেলাম হচ্ছে পহেলগামে। अच्छा आतिफ भाई, इधर देखा मैंने डल लेक पे भी लोग सीटी मारता है, इसका क्या मतलब है? रुकने के लिए। रुकने के लिए? वो इधर का क्या सिग्नल है सीटी मारने के? ऐसे मतलब वो बुलाएगा, मतलब बुलाने से समझ नहीं आएगा ना, गाड़ी रश में होती है ना, अच्छा इसलिए वो सीटी मारते हैं ताकि मतलब कस्टमर को यहीं पे ड्रॉप कर दो। তো তোমরা শুনলে, তার কারণ আমি এর আগে অনেকবার দেখেছি যখন আমি ডাল লেকে ছিলাম। আর অমরনাথ যাত্রার জন্য এখান থেকে প্রথম চেকিং হয়। আর চন্দনবাড়ি থেকেও তোমরা অমরনাথ যাত্রা করতে পারো। শ্রী অমরনাথ। ও নেমে পড়লাম গাড়ি থেকে, তার কারণ আমাদের হোটেল চলে এসছে। আর এটাই হচ্ছে আমাদের হোটেল গ্লেসিয়ার। এই হোটেলে আমরা 2 দিন থাকবো, আজ আর কাল, আর পরশু দিন বেরিয়ে যাব। আর যেটা বলছিলাম তোমাদের দেখালাম, ওইটা হচ্ছে অমরনাথের মানে চেকপোস্ট, যেখান থেকে অমরনাথের যাত্রা শুরু হয়। আর এখান থেকে আতিফ ভাই বলল ওই 15 থেকে 16 কিলোমিটার দূরে হচ্ছে চন্দনবাড়ি।
ওইখান থেকে যাত্রা শুরু হয় হচ্ছে অমরনাথে, আর ওইখান থেকে তোমার চেকিং হয়। এই রাস্তা সোজা পড়বে হচ্ছে চন্দনবাড়ি, এখান থেকে অমরনাথের যাত্রা শুরু হয়। আর এখন ঢুকে পড়ি হোটেলের ভেতরে। যাও ভেতরে চলো, আসো চলে আসো। বাইরে বিশাল ঠান্ডা, আর এখানে দেখতে পাচ্ছি আমাদের হোটেলের নিচে রেস্টুরেন্টও আছে। এবেলা দেখি না, আমাদের যে হোটেল বুকিং রয়েছে সেটা এখন দেখাচ্ছি, তারপরে আমাদের উপরে যেতে দেবে। নিচে রিসেপশনে আমি দেখিয়ে দিলাম আমাদের যে হোটেল বুকিং রয়েছে সেটা। আর আমরা নিয়েছি হচ্ছে 2টো রুম, তার কারণ আমরা টোটাল 5 জন। তো আগে রুমের ভেতরে যাই দেখি। আর এইটা হচ্ছে রুমের বাথরুম, দেখো বেশ পরিষ্কার, গিজার আছে, সমস্ত কিছু রয়েছে এখানে, বেশ পরিষ্কার। আর এখানকার বেড, हाँ बोलिए, हाँ ये वाला दे दो, इधर उधर रख दो बस। हाँ बस और कुछ नहीं। चलो मैं चावल सूप लेके आऊंगा। ठीक है আর দেখো রুমটা বেশ সুন্দর। আর এখান থেকে কিন্তু পহেলগামের ভিউটা জাস্ট দেখা যাবে। এই দেখো জানলা খুললেই দেখো, এটা হচ্ছে একটা রুম। আর পরের রুমটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো এই রুমে মা এবং বাবা থাকবে। আর দেখো রুমের ভিউটা জাস্ট খুব সুন্দর, জানলা খুললেই বাইরের ভিউটা দেখা যাচ্ছে পহেলগাঁয়ে। তো এই রুমটা তো আমাদের দেখালাম। আর এখানে আরেকটা রুম আছে আমাদের 103। আর এখানকার বাথরুমও ঠিক সেম, পুরো পরিষ্কার, গিজারও আছে, দেখো খুব সুন্দর বাথরুম এই রুমে। আর এই হচ্ছে বেডরুম, দেখো খুব সুন্দর। মানে আমরা তো ডাল লেকে ছিলাম এতদিন, আর ডাল লেকে শিকারা বোর্ডে, আর সেখানেও ভালো ছিল যেহেতু আমরা জলের ওপর ছিলাম, ঠান্ডাটাও বেশি ছিল। আর উপরে দেখছি এখানে সিলিং করা রয়েছে। আর রুমটা তো আমার বেশ ভালো লাগলো। আর এই রুম থেকে তোমাদের দেখাচ্ছি হচ্ছে বাইরের ভিউ। আগের রুম থেকে তোমাদের দেখিয়েছি যেখানে বাবা এবং মা রয়েছে, এবার এখান থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো বাইরের ভিউটা জাস্ট খুব সুন্দর। এই দেখো খুব সুন্দর, নিচে ঘোরাও রয়েছে। মানে এই রুম থেকেই তোমরা পহেলগামের পুরো বাইরের যে ভিউটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। আমার তো বেশ ভালোই লাগছে। সকালবেলা বেরিয়েছিলাম সেই ডাল লেক থেকে, আর এখন বাজে কটা আমি তোমাদের দেখাই। এখন বাজে হচ্ছে 2:17, প্রায় অনেকক্ষণ হলো আমরা গাড়িতে চড়ে আসলাম। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে যাব হচ্ছে খেতে। আর এই হোটেলে যদি তোমরা আসতে চাও তো তোমাদের আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমাদের রুমটা আরও একবার ভালোভাবে দেখাই যাতে তোমাদের সুবিধা হয়, দেখে নাও। हाँ इधर रख दो, कोई प्रॉब्लम होगा ना तो उस फ़ोन से नीचे 100 आप। আচ্ছা, আমাদের ইস্পাত ভাই বলছে কোনো সমস্যা হলে ওই ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন করতে, তাহলে নিচে চলে আসবে। ओके ओके ठीक है 100 ठीक है ওকে ওকে থ্যাংক ইউ। আসলে ব্যাপারটা কি আমি তোমাদের বলছি, আমি একটু হিন্দি কথা বলতে আমার একটু সমস্যা হয়, তার কারণ আমি হিন্দিটা অত ভালোভাবে বলতে পারি না। তাই একটু মানে কথা আটকে যায়, অর্ধেক হিন্দি বেরোয় অর্ধেক বাংলা বেরিয়ে যায়। তো এটা একটু তোমরা একটু ম্যানেজ করে নিও, আস্তে আস্তে শিখে যাব ট্রাভেল করতে করতে হিন্দি। আর এখন আমাদের দিয়ে গেছে দেখো এখানে একটা কলগেট, ব্রাশ, তারপরে হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার, সাবান, দেখো খুব সুন্দর পরিবেশন করে দিয়ে গেছে। আর তোমাদের রুমটা যেটা বলছিলাম দেখিয়ে দিই ভালোভাবে। এই হচ্ছে রুমের ট্যুর। বর্ণালী এখন দুপুরে খাবারের অর্ডার দিচ্ছে। बट वो हाफ में कितने पीस रहते हैं? 4 पीसेस मैम। ठीक है, एक हाफ। ये बड़े पीसेस रहते हैं। अच्छा, एक हाफ हांडी चिकन, एक दाल फ्राई और एक হচ্ছে শাহী পনির। আর ওয়েলকাম ড্রিঙ্কে আমাদের কি দিল দেখলাম, কাভা, কাশ্মীরের যেটা ফেমাস কাভা। দাদা আমাদের এখন দিচ্ছে হচ্ছে কাভা। আর তোমরা দেখলে যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে দিয়েছে হচ্ছে কাভা। আর প্রথম কাশ্মীরে এসে আমরা কাভা খেয়েছিলাম ওই যখন হাউস বোটে উঠেছিলাম তখন, তাই না মা? হ্যাঁ,
হ্যাঁ, ডাল লেকে যখন আমরা হাউস বোটে উঠেছিলাম, আর এখন পহেলগামে এসে খাচ্ছি হচ্ছে কাভা। এখানে মা এবং বাবা রয়েছে। দেখো, ফ্যামিলির সাথে একসাথে থাকা এবং একসাথে ঘোরা মজাটাই আলাদা। তোমরা তো দেখতেই পেলে যে বর্ণালী কী কী খাবারের অর্ডার দিল, আর আমাদের খাবার অলরেডি দিয়ে গেছে। আর তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর প্রকৃতি, যে কত সুন্দর হয় একমাত্র তোমরা এই জম্মু কাশ্মীর আসলেই বুঝবে। আর আমরা এখন বর্তমানে পাহেলগাঁওতে রয়েছি, আর দিয়ে গেছে আমাদের খাবার। দেখো, এখানে রাইস দিয়েছে, একবারে 5 জনার একসাথে দিয়েছে। আর আস্তে আস্তে বেড়ে বেড়ে আমরা নিচ্ছি, আর বর্ণালী বাড়ছে এই যে। আর মা বাবা ছিল ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে, তার কারণ এ ঘর থেকে খাবার বারবার দিয়ে আসতে অসুবিধা হবে। আর রাইসের সাথে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা চিকেন কষা, দেখো, আর ডাল, আর এদিকে রয়েছে হচ্ছে পনির, আর গরম জল দিয়েছে না ওদিকে, আর ওদিকে দিয়েছে হচ্ছে গরম জল। একটু আগে হোটেলাররা এসেছিলো, বলছে আপনারা এখনও খাবার খাননি, এখানে তো মাইনাসেও বেশি চলে যায় টেম্পারেচার, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ খেয়ে নিচ্ছি। আর এখানে এখন খাবার বাড়ছে বর্ণালী, তো খাবার দাবার খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখন করব আমি দুপুরের লাঞ্চ, আর তোমাদের দেখালাম যে লাঞ্চে আমাদের কি কি অর্ডার দিয়েছে। আর আমাদের যে হোটেলের স্টাফ আছে, সেই হোটেলের স্টাফ কিন্তু খুব ভালো। সেই আমরা শুরু থেকে এখনও পর্যন্ত আমরা যা যা লাগছে দিয়ে যাচ্ছে, এবং নিজে এসে বলছে যে দাদা আর কিছু লাগবে নাকি। আর এই হোটেলটা রয়েছে পহেলগ্রামে, আর এই হোটেলটা যদি তোমরা চাও একবার ভিজিট করে দেখতে পারো, আর নাম্বারটা আমার ডেসক্রিপশনে থাকবে এই ভিডিওর। আর আমাদের দিয়ে গেছে একটা, দেখো, রুম হিটার, দেখি বাবা, এই দেখো একটা রুম হিটার দিয়ে গেছে। তাছাড়াও দিদির ওই পাশে একটা বেড হিটার আছে, যেটা এই যে এই জিনিসটা লাল সুইচটা, যেটা চালু করলে পুরো বেডটা হিট থাকে। আর আমাদের এই দুটোই বেশি দরকার, তার কারণ এখানে বিশাল টেম্পারেচার, মানে মাইনাসেরও নিচে চলে গেছে, একটু আগে এই হোটেলের স্টাফ বলল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডাল লেক থেকে এই পহেলগ্রামের ব্লগটা কেমন লাগলো। আর কালকে যাব হচ্ছে পহেলগ্রামের সাইট সিনগুলো ঘুরতে, যেমন আলু ভেলি, বেতাব ভ্যালি, তারপর হচ্ছে চন্দনবাড়ি রয়েছে। তো পরের ভিডিওতে তোমরা সেগুলো দেখতে পাবে। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কাশ্মীর ট্রিপের নতুন ব্লগে।